নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রীতা। আপনারা শুনছেন কিছু কথা, কিছু কাহিনী থেকে নানান রকম গল্প, জীবন কাহিনী, যা আমি আপনাদের কাছে হাজির করেছি নানান লেখক ও লেখিকার গল্প থেকে বেছে নিয়ে। সবার নাম উল্লেখ করতে পারছি না, তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আজকে আমি শোনাবো একজন বাবা ও মেয়ের কাহিনী। পাশে থাকবেন, ভালো থাকবেন। চলুন তাহলে শুরু করি। বাবা অফিস থেকে ফোন করে বললেন, মা রে, আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করবি, খেতে ইচ্ছা করছে খুব। প্রচন্ড বিরক্ত হয়েছিলাম। এমনিতেই সকাল থেকে মিলনের সাথে ঝগড়া চলছে, মন মেজাজ একদম ঠিক নেই। তার উপর আবার এই রান্না বান্নার উটকো ঝামেলা। মা তো মরে গিয়ে বেঁচে গেছেন, আমাকে রেখে গেছেন রাত দিন 24 ঘন্টা বাবার ফরমাশ করার জন্য। যাই হোক, যথেষ্ট অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে করতেই মিলনকে এক নাগাড়ে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম। না, ফোন ধরছে না। ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে, কথায় কথায় ভুল ধরে, অযথা সন্দেহ করে, আর পান থেকে চুন খুসলেই বিশ্রীভাবে গালিগালাজ শুরু করে দেয়। আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে, কিন্তু এ তো অসম্ভব। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মিলনকে, ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না। সব ভাবতে ভাবতেই কোনো মতে রান্না শেষ করলাম। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে মিলনের বন্ধু সঞ্জয়দাকে কল করলাম। সঞ্জয়দা বললেন, দেখো মনি, মিলন এখন প্রচন্ড ক্ষেপে আছে। তুমি কাল রাতে ওকে এতবার কল করে ডিস্টার্ব করে ঠিক করনি। কিন্তু দাদা, ও তো ওয়েটিং এ ছিল। আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল? এটা তোমাদের ব্যাপার। এরপর আমি মিলনকে বলছি তোমার কল রিসিভ করতে, শুনবে কিনা জানি না, তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না, যা বলে শুনে নিও। ঠিক আছে। কিছুক্ষণ পর মিলনকে কল করলে সে রিসিভ করে। শোনো মনি, আমি শুধু সঞ্জয়দার কথায় তোমার কল রিসিভ করেছি। আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি। এভাবে এভাবে কেন কথা বলছো মিলন? তুমি কি আমার সব কথা শুনবে? আচ্ছা বলো, তুমি আমার সাথে কাল সঞ্জয়দার ফ্ল্যাটে যাবে। ওখানে কেন? এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে, অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না। আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে না? কিন্তু মিলন, কোনো কিন্তু নয়, যা বলছি তাই। আর একটা কথা, আসার সময় 3000 টাকা নিয়ে আসবে। গত সপ্তাহে না তোমাকে 1500 টাকা দিলাম? এত প্রশ্ন করছো কেন? তুমি মনে হয় ফাইনালি ব্রেকআপ চাইছো। না না, ঠিক আছে, আমি নিয়ে আসবো। ঠুস করে লাইনটা কেটে দিল। এতক্ষণে আমি একটু শান্তি পেলাম, কিন্তু টেনশন তো থেকেই গেল। 3000 টাকা কোথায় পাবো? সন্ধ্যায় বাবা এক রাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন। এসেই ডাকাডাকি শুরু করে দিলেন, মনি, কোথায় গেলি মা? দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, এত চেঁচাচ্ছ কেন? আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন, ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম। তুই তো চাইনিজ খাবার খেতে খুব পছন্দ করিস। কই দেখি দেখি। বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি খেতে বসে গেলাম। বাবাকে এক কাপ চাও দিলাম না। পেট পুজো করে এসে খুব আয়েশ করে ভাবছি কাল কি কালারের শাড়ি পরবো, মিলনের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব। হঠাৎ করে মাথায় এলো 3000 টাকা তো চাইলেই হয়। আমার কোনো চাওয়া কি বাবা অপূর্ণ রাখেন? এর মধ্যেই বাবা আবার ডাকলেন, মারে, ভাত দিয়ে দে আমাকে। এই তো সুযোগ। খাবার টেবিলে বাবার কাছে টাকার কথা বলা যাবে। বাবার সামনে ভাত বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম। ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইব। বাবার কাশির শব্দে জল দিতে গেলাম। তারপর বললাম, এভাবে খাচ্ছ কেন? বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন, দুপুরে কিছু খায়নি তো, তাই খুব খিদে পেয়েছিল। আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু খেতে খুব ভালোই হয়েছে।
দুপুরে কিছু খাননি শুনে আমি যেন থমকে গেলাম। তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন, অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন। আর বাবা যে ঝাল খেতে একদম পারেন না, তাড়াহুড়োর মধ্যে এটা তো আমার মাথায় ছিল না। আমার ভেতরটা কেমন যেন করে উঠল। অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন। আমি বুঝতে পারছিলাম বাবার খেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলেননি। কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম, আমার কাল 3,000 টাকা লাগবে। বাবার মুখটা নিমেষেই চুপসে গেল। বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই, থাকবেই বা কি করে। আজ মাসের 25 তারিখ, কিন্তু বাবা আমাকে কিচ্ছু বুঝতে দিলেন না। বললেন, ঠিক আছে, সকালে নিয়ে নিস। আর কোনো প্রশ্ন করেননি বাবা। মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই আমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন, আদর যত্নের কোনো কমতি রাখেননি। যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সময়। বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার জন্য মিটিয়ে দিয়েছেন প্রয়োজন। বিনিময়ে আমি কিচ্ছু করতে পারিনি বাবার জন্য, কিন্তু এসব ভেবে এখন সময় নষ্ট করতে একদম ইচ্ছা করছে না। ডাইনিং টেবিল গোছানোর সময় শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছেন, আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন, অফিসে কাল প্রচুর কাজের চাপ আছে, তাছাড়া এখনই ডক্টর দেখানোটা জরুরি না। স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে, কিন্তু আমাকে বুঝতে দেননি। আমিও হয়তো বুঝতেই চাইনি। 3,000 টাকা যে বাবা চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হলো না। খুব ছোটখাটো একটা চাকরি করেন, সারা মাস সংসারে টানাটানি চলতেই থাকে। এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায়ই বাবা হাঁপিয়ে ওঠেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলনকে টেক্সট করলাম সকাল 11টায় প্রথমে পার্কে চলে আসতে। সকালে বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে 3,000 টাকা দিয়ে গেলেন। ঠিক সকাল 11টায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেলাম। মিলন আমার আগেই পৌঁছে গিয়েছিল। আমি তার সামনে যেতেই ভ্রু কুঁচকে বলল, আর কোনো কালার পেলে না? জানো না আমি সবুজ কালার একদম সহ্য করতে পারি না। আমি শুধু মুচকে হাসলাম। খানিক বাদে মিলন আবার বলল, ঠিক আছে চলো এখন, আর টাকাটা এনেছো? আমি আচমকা মিলনের গালে কষে একটা চড় বসিয়ে দিলাম। সে হতবম্ব হয়ে গেল, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি স্বাভাবিকভাবে বললাম, এ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দিবি, নয়তো প্যান্ট শার্ট খুলে তোকে রাস্তায় নামিয়ে দেবো। আমার কাছে তোর সব অশ্রাব্য গালিগালাজের আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে। এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? মনি, কি বলছো এসব? ঠান্ডা হ প্লিজ। একদম আমার গায়ে হাত দিবি না, আমি কিন্তু লোক জড়ো করব, টাকাগুলো ফেরত দে। অবশেষে মিলন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা রেখে মান ইজ্জত নিয়ে পালাতে বাধ্য হলো। আমি সোজা বাবার অফিসে চলে গেলাম। সবুজ রং বাবার খুব পছন্দের। বাবা আমাকে দেখে খুব অবাক হলেন, সেই সঙ্গে খুশিও হলেন। সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল দাবা করে প্রথমে হসপিটালে নিয়ে গেলাম। তারপর ডক্টর আজকে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারলাম না। হসপিটাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে। বাবাকে দুটো নতুন শার্ট আর নতুন প্যান্ট কিনে দিলাম। 3টে পুরনো শার্ট আর 2টো প্যান্ট দিয়ে বাবা 4টে বছর চালিয়ে নিয়েছেন। শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিলেন, আমার তো এসব আছে, শুধু শুধু পয়সা নষ্ট করছিস কেন? এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে। গত বছর পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দেওয়া হয়নি। প্রতিদিন ইউনিভার্সিটিতে যাস, নতুন ড্রেস তো লাগেই। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমিও তো প্রতিদিন অফিস যাও, তোমার বুঝি লাগে না? মৃদু হেসে বাবা উত্তর দেন, বাবাদের এত কিছু লাগে না রে, বুঝলি। আমি আর কিচ্ছু বলার ভাষা খুঁজে পাইনি। বাবাকে একজোড়া জুতোও কিনে দিলাম।
কম দামের মধ্যে। এখন যে জুতোটা পরে আছে এটার মধ্যে বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে। কমপক্ষে 5 বার এটাকে মুচির কাছে নিয়ে গেছে। আমার কাছে কিছু টাকা ছিল, মিলনের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম। এই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালেন। রেস্টুরেন্টে বসে বাবা আনন্দে ছটপট করছিলেন। বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখিনি। বাবা হয়তো আমার থেকে এতটুকু আশাও করেননি, অথচ কিন্তু তার সারাটা জীবন আমার নামে উৎসর্গ করেছেন। ডিনার শেষে রিক্সা করে বাড়ি ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম। আজকের দিনটা আমার বাবা বিলাসের দিন। ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই। ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পেছনে ছুটে মরি। সঠিক সময়ের আগে মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু বাবা মার ভালোবাসা সত্যিকারের অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকতো না। প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায়, বাবার স্নেহমাখা শাসনে। আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই? আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান। এতে তাদের এতটুকু আক্ষেপ বা আফসোস থাকে না, অথচ তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও আমরা কুণ্ঠা বোধ করি। সেদিনের পর থেকে আর কোনো মিলনকে আমি আমার জীবনে জায়গা দিইনি। যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে যদি ঝাল বেশি দিয়ে ফেলি, বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি,